আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। আমরা বেশ কিছুদিন যাবতই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পর থেকেই শুনছি যে ভারতের সবচেয়ে সংবেদনশীল ভূমি নিয়ে ভারত একটা বাড়তি প্রস্তুতি নিচ্ছে, যে বাংলাদেশ দিয়ে চিকেন স্নেকের সবচেয়ে সরু করিডোর হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার। এই 20-22 কিলোমিটার ভূমিকে কেন্দ্র করে ভারতের 7টি রাজ্যের যোগাযোগ আবর্তিত হয়, যেখানে প্রায় 4.5 কোটি মানুষ বসবাস করে। এই 7টি রাজ্যকে কোনোভাবেই বাংলাদেশের জন্য অরক্ষিত করতে পারে না ভারত, তারই প্রস্তুতি চলছে। এই প্রস্তুতিরই আপডেট দিল গতকাল ইন্ডিয়া টুডে সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। সেই আপডেটে যেটি জানা যাচ্ছে যে ভারত নয়াদিল্লি ব্যাপক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আছে। ভারত তার পূর্ব সীমান্তে শিলিগুড়ি করিডোর বরাবর দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে, এটি পুরনো খবর। মাত্র 22 কিলোমিটার প্রস্থের এই সংকীর্ণ করিডোরই দেশের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে, তাই এই অঞ্চলে কৌশলগত গুরুত্ব অপরিসীম। এই করিডোর ঘিরেই 3টি নতুন সামরিক ঘাঁটি গড়ে উঠেছে। আপনারা জানেন এই খবরগুলো, যা নয়াদিল্লির প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আমি বরাবরই বলি যে নয়াদিল্লি আগের থেকে যদি বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতির কারণে সামরিক বাজেট বা প্রতিরক্ষা বাজেট একটু বাড়িয়ে দেয়, তাতে কিচ্ছু যায় আসে না, আসবেও না। নতুন 3টি সামরিক ঘাঁটি পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ির কাছে লাসিত বরফুকান মিলিটারি স্টেশন। এই 3টি ঘাঁটি শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং দ্রুত মোতায়েন বাহিনী, গোয়েন্দা ইউনিট এবং প্যারা স্পেশাল ফোর্স দিয়ে সজ্জিত কৌশলগত কেন্দ্র হিসেবে তৈরি হচ্ছে। লক্ষ্য একটাই, শিলিগুড়ি করিডোরকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখা। ভারতের এই প্রস্তুতিকে মূলত বলা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাবেই এই প্রস্তুতিটা অত্যন্ত জোরালো এবং জোরদার করা হয়েছে। ভারতের সাথে চমৎকার সম্পর্কে থাকা শেখ হাসিনার সরকার ইতিমধ্যেই ক্ষমতা হারিয়েছে, প্রায় 1.5 বছর হতে চলছে। আর তার জায়গায় এসেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যার নীতি ক্রমশ চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকছে। রিপোর্ট বলছে বাংলাদেশ $2.2 বিলিয়ন মূল্যে চীনা J-10C যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে এবং ড্রোন উৎপাদনেও বেজিংয়ের সঙ্গে কাজ করছে। একই সময় পাকিস্তান বাংলাদেশকে JF-17 ব্লক সি যুদ্ধ বিমান সরবরাহ করেছে। এই পরিবর্তন ভারতের জন্য উদ্বেগের কারণ সীমান্তের এত কাছে থাকা একটি দেশে চীন পাকিস্তানপন্থী অবস্থান শিলিগুড়ি করিডোরকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ভারত এটি আশঙ্কা করছে। পশ্চিমবঙ্গের চোপড়ার যে নতুন সামরিক ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে খুব কাছাকাছি, কিন্তু ইন্ডিয়া টুডে বলছে যে 1 কিলোমিটারেরও কম দূরে। এটি সঠিক নয়, আরও অনেক দূরে। এর ফলে যেটি হোক মোটামুটি কাছাকাছি, ফলে সীমান্তের ওপার পর্যন্ত নজরদারি এবং প্রয়োজনে দ্রুত বাহিনী মোতায়েন করা সম্ভব হবে। ভারত ইতিমধ্যে রাফাল যুদ্ধবিমান, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে নিজের অবস্থানকে বহুগুণ শক্তিশালী করেছে। প্রতিরক্ষা বৃত্ত এখন আর শুধু প্রতিক্রিয়াশীল নয়, প্রয়োজনে সক্রিয়ভাবে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই সাজানো। ভারত মোটামুটি বাংলাদেশের সাথে যে পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র অবস্থা, সেখানে কূটনৈতিক সম্পর্কের উপরে শুধুমাত্র আস্থা রাখছে না, ভারত সামরিক শক্তির উপরেও আস্থা তৈরি করবার চেষ্টা করছে। এই সামরিক শক্তির উপর আস্থা তৈরির চেষ্টা থেকেই চিকেন স্নেক সবচেয়ে সংবেদনশীল। অন্য এলাকা যেটি হোক না কেন, বিশেষ করে 7টি রাজ্যের 4.5 কোটি মানুষের জীবন, এই ভারতের অন্যাঞ্চলের সঙ্গে যুক্ততা, ভারতের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কিছু,
এই 22 কিলোমিটারকে সুরক্ষা দেবার জন্য ভারত ব্যাপক প্রস্তুতি নিয়ে বসে আছে। অনেকে অনেক কথাই বলেন যে ভারত অমুক তারিখে হামলা করবে, অমুক তারিখ দিয়ে আসলে বাংলাদেশে বা যে কোনো জায়গায় পৃথিবীর কোথাও কোনো তারিখ দিয়ে হামলা হয়েছে, আগাম ঘোষণা দিয়েছে যে অমুক দিন অমুক তারিখে হামলা হবে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি মাত্র হামলা করেছে ইরানে, আপনি জানতেন বা কেউ জানতো যে ওই দিন ইরানে হামলা হবে? এগুলো বলে কয়ে হয় না। এই যে ভারত পাকিস্তানে গত 6 মে দিবাগত মধ্যরাতে যে হামলে পড়লো, কেউ কিছু জানতো? গোয়েন্দারা ছাড়া বেসামরিক লোকজন কি জানতো? জানে না। কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন জায়গা থেকে গুজব ছড়ানো হয় যে অমুক দিন অমুক তারিখ দিয়ে হামলা করা হবে। তারিখ দিয়ে হামলা হয় না। ভারত প্রস্তুতি নিয়ে বসে আছে, আপনি বাড়াবাড়ি করবেন আপনাকে ফুটিয়ে দেবে। যাই হোক, চিকেন স্নেক নিয়ে ব্যাপক তৎপরতায় ভারত, এটি আমাদের মাথায় রেখে চলতে হবে। কোনো ধরনের উল্টাপাল্টা হলে কিন্তু আমাদের দিকে ধেয়ে আসবে, এটিও মাথায় রেখে চলতে হবে। ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস বাংলাদেশে আগস্ট এবং ডিসেম্বর দুইটা মাসই বাংলাদেশের জন্য আজকে 3-4 যুগ ধরে খুব রাজনীতির মাঠে একটি গরম মাঠ থাকে। আওয়ামী লীগ বিএনপি যখন এরকম চলছিল, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বিএনপি আন্দোলন করে এবং আন্দোলনের জন্য ডিসেম্বর খুঁজে নেয়। আবার বিএনপি সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ ডিসেম্বর মাসকে টার্গেট করে, এই ডিসেম্বরে সরকার ফেলে দিব, এরকম বিষয়গুলো খুব, এবং ডিসেম্বরে লাগাতার হরতাল অবরোধ, সে ট্রেডিশন আস্তে আস্তে কেটেছিল। কিন্তু এবারের ডিসেম্বর একটু ভিন্ন ডিসেম্বর। এবারের ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচনী তফসিল, সেই তফসিলে বিএনপি খুব জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে অংশ নেবে। তার চেয়েও জটিল একটা রূপ আছে জামাতে ইসলামীর মধ্যে। জামাতে ইসলামী এবারকেই তারা শেষ সুযোগ হিসেবে মনে করে। পাশাপাশি বাংলাদেশে বড় একটা রাজনৈতিক শক্তি, যাদের শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে, সেই আওয়ামী লীগ এই নির্বাচনে নাই। ফলে আওয়ামী লীগ শুধু নির্বাচনের দিন নির্বাচনে বাধা দিবে সেরকম নয়। আওয়ামী লীগ তার অবস্থান থেকে আন্তর্জাতিক পত্রপত্রিকার খবর ঘোষণা করছে যে আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেবে না। সেটি একটি বড় শক্তি। আরেকটি শক্তি আছে, সেটি হলো জাতীয় পার্টি। এই জাতীয় পার্টিরও একটি বড় ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংকে জাতীয় পার্টির অবস্থান কি হবে? জাতীয় পার্টি বলছে যে তাকে যেমতেন প্রক্রিয়ায় নির্বাচনে নেওয়ার চেষ্টা করলে সেই নির্বাচনে অংশ নেবে না, বরঞ্চ এই দলটি এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না সেই কথা বলছে। তবে সবকিছু ছাপিয়ে জটিলতার দিক থেকে যাচ্ছে বিএনপির অবস্থান। বিএনপি নির্বাচন আসা পর্যন্ত কোন কৌশল নেয়? জামাতের কৌশল জামাতের কাছে, তবে বিএনপিরও একটি ভিন্ন কৌশল আমরা ডিসেম্বর মাসে দেখতে পারি। কিন্তু এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, এই সব কিছুর মূল চাপটা সামলাতে হবে এই নড়বড়ে, দুর্বল, ক্ষয়িষ্ণু এবং একেবারে ক্ষমতার শেষ বিন্দুতে থাকা, সময়ের শেষ বিন্দুতে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আরো কিছু শক্তি, খুবই শক্তিশালী শক্তি আছে, আপনারা জানেন। সেই শক্তিরা তাদের জানান তারা কিভাবে দেবে। আকাশে বাতাসে বহু গুঞ্জন। সে সময় যখন দিল্লি থেকে এমন ঘোষণা আসছে যে তারা যে কোনো সময় প্লেন চান, তারা চলে আসতে চান, চলে আসলে পরে তারা চ্যালেঞ্জ জানাচ্ছেন সেটা কিভাবে ফেরাবে, এবং নির্বাচন নিয়ে তাদের কথাবার্তা চলছে। এসবের মধ্যে দিয়ে তফসিল ঘোষণার পর পরবর্তী অবস্থা এবং যেসব অডিও রেকর্ড আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেসব অডিও রেকর্ডে যেসব ঘোষণা, প্রস্তুতির কথা বলা হচ্ছে, ডিসেম্বর মাস জুড়ে প্রস্তুতির কথা বলা হচ্ছে, নিশ্চিতভাবেই সেগুলো বাংলাদেশের রাজনীতির আকাশে বাতাসে কোনো স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো না। অবস্থা যদি সত্যিকার অর্থে এরকম জটিলতার দিকে যায় এবং সংঘাত, সংঘর্ষ, আপনারা অনেকেই জানেন দেশের ভিতরে প্রচুর অস্ত্র রয়েছে। আমি একটা বিচ্ছিন্ন নিউজে দেখলাম যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। এটি একটি বড় প্রশ্ন তৈরি করতে পারে যে কেন, কি কারণে তফসিল ঘোষণা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা যদি জানি যে দেশে এখন এখানে অস্ত্র আছে, এর কাছে আছে, কার কার কাছে আছে সেটাও যদি আমরা জেনে থাকি, কি কি অস্ত্র আছে সেটাও যদি জেনে থাকি, তাহলে আমাদের কেন অমাবস্যা পূর্ণিমার জন্য অপেক্ষা করতে হবে? দেশের সরকারের দায়িত্ব কি এখন নয় তখন? এই যখন দেশের সার্বিক সিচুয়েশন, তখন এই ডিসেম্বর মাস, চ্যালেঞ্জিং ডিসেম্বর মাস, শুধু ডক্টর ইউনূসের জন্য নয়, পুরো দেশের জন্য এই ডিসেম্বর মাসটা এবার একটা ঝড়ো মাস হয় কিনা।
আমি জানি সারা দেশের বিএনপি নেতাকর্মীদের, যারা প্রকৃত অর্থেই বিএনপির সমর্থক, নিবেদিত প্রাণকর্মী নেতা, এবং অন্যান্য রাজনৈতিক দলও যারা সুস্থ ধারা রাজনীতি করেন এবং সেই সঙ্গে যারা রাজনীতি করেন না, বাংলাদেশের নাগরিক, সবারই কম বেশি মন খারাপ। দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী, জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ রকমের অসুস্থ। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ, দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন। শরীর মনের উপর দিয়ে অনেক স্ট্রেস গেছে তার, এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সঙ্গত কারণেই সবার খুব মন খারাপ। রাষ্ট্রপতি তার জন্য দোয়া চেয়েছেন, প্রধান উপদেষ্টা তার জন্য দোয়া চেয়েছেন, উপদেষ্টা পরিষদে তার জন্য দোয়া চাওয়া হয়েছে, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম জিয়ার যে অবদান, আপোষহীন অবদান, সেটা সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, এবং ব্যক্তিগতভাবে এই নেতৃত্বে থাকাকালীন সময়ে কখনো কোনো রকমের বিতর্কের মধ্যে তিনি নিজেকে জড়াননি, কোনো রকমের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নিজেকে খেলো করে তোলেননি, অন্তত তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের তুলনায়। এই খারাপ সময়েও যেহেতু আলোচনাটা রাজনৈতিক বিষয় নিয়ে আমার, এবং যেহেতু তার জন্য দোয়া করা ছাড়া ব্যক্তিগতভাবে আমার কিছু করবার নেই, তাকে সুস্থ করবার দায়িত্বটা সম্পূর্ণরূপে তার চিকিৎসকদের উপরে এবং সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে। রাজনৈতিক বিষয়ে কিছুটা আলোচনা করতেই হচ্ছে, এবং মূল কথা যেটা আমি বলতে চাইছি, যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম, যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আমার কথার আবারও পুনরাবৃত্তি করছি। আমি বরাবরই বলে এসেছি, যদি কোনো নির্বাচন হয় সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে, সেটা হয়তো 2014, 18 বা 24, কিংবা তারও পেছনে যদি যাই 1996 সালের ফেব্রুয়ারি, কিংবা 1986, 1988-র মতো একটা নির্বাচন হবে। এবং আদতেই আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। অনেকে অবাক হতে পারেন কেন আসলে দেখি না। যারা অবাক হন, আমি আসলে তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই, কেন আপনি নির্বাচন দেখেন, কোন বিবেচনায় দেখেন, নির্বাচনের কি প্রস্তুতি আছে, সরকারের কি সদিচ্ছা আপনি দেখতে পান, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কী ধরনের তৎপরতা আপনি দেখতে পান। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে বিএনপি তো নির্বাচনের ট্রেনে উঠে গেছে। আমি বরাবর বলে এসেছি যে নির্বাচনটা আসলে অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল, কারণ গত 14 মাসের দেশের অর্থনীতি, রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে, এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারত। এবং আমি একথাও বলেছি যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা হওয়া উচিত ছিল, এবং বিএনপির আসলে এখান থেকে ফেরা উচিত হয়নি, মানে এখান থেকে শিফট করা উচিত হয়নি। যে কারণেই লন্ডনে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, তখনই আমি বলেছিলাম যে বিএনপি ট্র্যাপড, এবং তারেক রহমান ভালনারেবল। আমার ভিডিও বা ব্লগের শিরোনাম এটা ছিল, আপনাদের স্মরণ থাকবার কথা। আজকেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্ট্যাটাস দিয়েছেন, তার মায়ের জন্য দোয়া, তার মায়ের জন্য যারা চিকিৎসক সহ অন্যদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, এগুলো আছে। কিন্তু ওই বিবৃতির শেষ প্যারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দিন ধরেই এই প্রশ্ন, এই আলোচনা আমরা শুনছি, তিনি আসবেন, তার দলের নেতারা বলছেন, বিশেষ সময় বেঁধে দিচ্ছেন, বিশেষ দিনের কথা তারা বলছেন, কিন্তু মিস্টার রহমান দেশে ফিরছেন না। কিন্তু আজকে প্রথমবারের মতো তিনি পরিষ্কার করলেন তার এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তিনি কেন আসছেন না। তার মূল বক্তব্য হচ্ছে যে তার বাংলাদেশে ফেরাটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না, এমন কিছু বিষয় আছে যেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। এবং তার বক্তব্য আরও একটা বিষয় আছে যে সব কিছু তিনি প্রকাশ করতে পারছেন না। এবং শেষ লাইনটি হচ্ছে, এই যে রাজনৈতিক পরিস্থিতি, মনে রাখবেন এটা ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতি নয়, রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন। এখন আসলে আমার কথার সঙ্গে মিলিয়ে দেখুন রাজনৈতিক পরিস্থিতিটা কি। রাজনৈতিক পরিস্থিতিটা আসলে বিএনপির আর অনুকূলে নেই, মিস্টার তারেক রহমানের অনুকূলে নেই। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে বিএনপি, এবং আমি যখন সমালোচনা করি
বা আমি যখন বলি সমালোচনা মানে কি, আমার তো অত্যন্ত সহজ সরল আকাঙ্ক্ষা, আমি বিএনপি করি না, কিন্তু সহজ সরল একটা সৎ আকাঙ্ক্ষা ছিল যে বিএনপি যেহেতু অনেকদিন যাবতীয় একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করবার চেষ্টা করছে, আওয়ামী লীগ যেখানে অনুপস্থিত, দেশের হালটা বিএনপি একমাত্র ধরতে পারতো, এবং আমাদের সবাই মিলে তাকে সহযোগিতা করা উচিত। মিস্টার তারেক রহমানকে আমাদের সহযোগিতা করা উচিত দলের প্রধান নেতা হিসেবে। এটাই তো আমার মূল বক্তব্য ছিল। এর মানে এই নয় যে আমি বিএনপির একজন, বা বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে আমি বিএনপির মধ্যে ঢুকে পড়ব বা বিএনপি থেকে সুবিধা নিব, তা নয়। আমি জানি বিএনপি ক্ষমতায় আসলেও আমি যেমন এই সরকারের পছন্দের কেউ না, আমি যেমন আগের সরকারের কেউ পছন্দের না। বিএনপি যখন আগে ক্ষমতায় ছিল তখনও বিএনপি আমাকে খুব একটা পছন্দ করতো না, ভবিষ্যতেও করবে না, এটাই স্বাভাবিক। এবং যখন আমাদের মতো দেশে সরকারগুলো একজন সাংবাদিককে বা একজন গবেষককে পছন্দ করেন, আমি মনে করি ওই গবেষক বা ওই সাংবাদিক রাইট ট্র্যাকে আছে, এবং সেই অর্থে আমি মনে করি আমি রাইট ট্র্যাকে আছি। এবং সরকারের দালাল টালাল হলে তো আমার এতদিনে জেলে থাকবার কথা, বা আমাকে দোসর দালাল বলার কথা, যদিও এখন আমাকে অনেকে বলে বিগত সরকারের দালাল দোসর বলে, যারা বলে তারা আমার ধারে কাছেও সাফার করেছে কিনা সন্দেহ, এবং এই দেশের দালাল, ওই দেশের দালাল, এর এজেন্ট, ওর এজেন্ট, এগুলো কিছু লোক থাকবেই, তারা বলবেই, সেটা আমার বিষয় নয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, আপনারা হয়তো একদিন আগে দেখেছেন পিনাকি ভট্টাচার্য, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার, তার একটা ব্লগের আমি থাম্বনেল দেখলাম যে তিনি বলছেন যে তারেক রহমান ফাঁকা মাঠেও গোল করতে পারলেন না। আমি ওনার ভিডিওর কন্টেন্ট পক্ষে বিপক্ষে কোনো কথার মধ্যে না যাই, বরং আমি বলি যে এই শিরোনামটা মোটামুটিভাবে একার্থে ঠিক, কিন্তু আমি একটু তার সঙ্গে অ্যাড করতে চাই, ফাঁকা মাঠে না, আসলে মাঠটা যদি ভরাও থাকতো, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের আমরা এতদিন বিএনপির দেখেছি, তারাও যদি মাঠে থাকতো, তাহলেও বিএনপি ভালোভাবে গোল করে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারত। এটা আসলে ওই মাঠ ফাঁকা আর মাঠ ভরার ইস্যু না, বিএনপির যে শক্তি সামর্থ্য, তার যে সমর্থক গোষ্ঠী, এবং তার বাইরে যে পরিস্থিতি, ইতিবাচক যে অনুকূল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের সমস্ত কিছু তার নিয়ন্ত্রণ করবার। অফকোর্স আমি চাঁদাবাজির কথা বলবো না, অফকোর্স আমি প্রশাসনে আধিপত্য বজায়ের কথা বলছি না, রাজনৈতিকভাবে নির্বাচন, মানুষের সমর্থন, এমনকি ওই যে পতিতরা বা অন্যান্যরা, তাদেরও, এমনকি এই যে ফ্লোটিং ভোটার্স কিংবা তরুণ যে জনশক্তি, এর সমস্ত সমর্থনটা বিএনপি পেতে পারত, কিন্তু বিএনপি আসলে সেটাকে ক্যাশ করতে পারলো না। ওই যে বলে না, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট, সময়টা বিএনপি আমি অনেকবার মনে হয়েছে আমার কাছে, যেটা আমি বহুবার বলেছি, একটা ট্রমাটাইজড পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়েছে। বেগম জিয়া অসুস্থ মূল নেত্রী, আরেক মূল এবং গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নেতা তিনি দেশের বাইরে। এর বাইরে যে নেতৃত্ব, আমি সবাইকে বলছি না, উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে মনে হয়েছে যে অফকোর্স বিএনপির, আমি যারা মন দিয়ে বিএনপিকে ভালোবাসেন কর্মীদের কথা বলছি না, তারা আসলে রাজনীতিটা করছেন না। রাজনীতিটা থাকলে পরিস্থিতিটা আজকে বিএনপি ক্ষমতায় থাকতো, নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভালোভাবে দেশ শাসন করতে পারতো, সব কিছু বিএনপি নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে বিএনপির একটা নেতৃত্বের বড় অংশই আসলে বিএনপিকে তারা দেখছেন একটা ডিম পাড়া হাঁস হিসেবে, এবং ডিমটাকে তারা নিচ্ছেন, নিজেদের ভবিষ্যৎ আখের গোছাবার চেষ্টা করছেন, কিন্তু হাঁসটাকে যে বাঁচিয়ে রাখতে হবে সেই চিন্তাটা তাদের মধ্যে নেই। আমি বুঝতেই পারি না, আমার কাছে মনেই হয় না যে সবাই খুব সিরিয়াসলি পলিটিক্সটা করেন। বিএনপিটাকে টিকিয়ে রাখতে হবে, শক্তিশালী করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, এটা এখন একেবারেই অনুপস্থিত। অথচ তাদের জন্যে এত সুবর্ণ সুযোগ বিএনপির রাজনৈতিক ইতিহাসে কখনো আসেনি। সবার শ্রদ্ধা পাওয়া, ভালোবাসা, রাইট ডিরেকশনে দেশটাকে নিয়ে যাওয়া, 54 বছরে যত আজে বাজে কাজ আমরা সবাই মিলে করেছি, সেগুলো থেকে একটা ভালো জায়গায় নিয়ে যাবার যে সুযোগ বিএনপির কাছে এসেছিল, সেটা তারা হেলায় নষ্ট করেছেন। আমি জানি না ভবিষ্যৎ কি, নির্বাচন দেখি না। আবারও বলি, এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে 3 মাস পরে, 6 মাস পরে, এমনকি ফেব্রুয়ারির আগেও হতে পারে, সময় নেই, কথার কথা বলছি। কিন্তু এদের অধীনে আসলে কোনো নির্বাচন এদের পক্ষে করা সম্ভব না। এরা নানা চক্রের মধ্যে ঢুকে পড়েছে, নানা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। বিএনপি সেই টোপে
পড়েছে। এখন দেখেন, গত বেশ কিছুদিন আমরা দেখলাম জামাত, বিএনপি, এনসিপি সবার হইচই, ওর সঙ্গে জোট করছে, এটা করছে, ওটা করছে। গত কয়েকদিন ধরে সব কিছু থমথমে, অতি উত্তেজনাজনক, বিপজ্জনক, অতি থমথমে ভাবটাও কিন্তু ভয়ঙ্কর। সংকট সেখানেই। এর মধ্যে আমরা দেখছি আমাদের নিরাপত্তা উপদেষ্টা কখনো দোহায়, কখনো যুক্তরাষ্ট্রে, কখনো দিল্লিতে ছুটাছুটি করছেন। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকের খবর কোনো একটি কাগজ আজকে দেখলাম। নানা বিষয় নিয়ে তারা কথা বলছেন, বলতেই পারেন, কিন্তু মূল কথা ওদিক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। তারও কোনো রাজনীতি নেই। এই রাজনীতিটা আসলে গত 14-15 বছর তিনি করেননি। তিনি আমলা, পুলিশ, অন্যান্যদের উপরে নির্ভর করেছেন। নির্ভর করে দলটাকে শেষ করেছেন, দেশটাকে তো একেবারেই শেষ করেছেন। কিন্তু দলটাকে, এই যে তাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর জন্য একটা নিরাপদ জীবন তৈরি করার, এখান থেকে একটা শিক্ষা নিয়ে দলটাকে আবার পুনরুজ্জীবনের যে একটা চেষ্টা করা উচিত, সুস্থ ধারার একটা রাজনীতি মাপটাপ চেয়ে করা উচিত, বা কাউকে সামনে ঠেলে দেন, সেটা তিনি করছেন না। ক্রমাগত তিনি অসংলগ্ন কথাবার্তা বলে যাচ্ছেন, এবং আমি মনে করি তার নেতা কর্মীদের, দলটাকে আরও বেশি ঝুঁকির মধ্যে তিনি ফেলে দিচ্ছেন। সব মিলিয়ে আমি মনে করি, এবং দেশের অর্থ আমি মনে করি যে রাজনীতি আদালত দিয়ে যেটা শেখ হাসিনা করেছেন, কিংবা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা যায় না। রাজনীতি নিষিদ্ধ করা বা কাউকে রাজনীতি করতে দেয়া, তার জন্য পথ অবারিত করে দেয়া, সেটা জনগণের কাজ, এবং জনগণকে সেই সুযোগটা করে দেয়াই হচ্ছে সরকারের কাজ। সেটা বাংলাদেশে অনুপস্থিত। তো আমার কাছে মূল কথা হচ্ছে যে আগামী কয়েকদিন, কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্য তো বটেই, এমনকি দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত ঘটনাবহুল হয়ে উঠতে পারে, এবং সেই ঘটনাবহুল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই জানি না। কিন্তু এখানে যদি একটা জনগণের সরকার থাকতো, নির্বাচিত সরকার থাকতো, এখানে যদি একটা সঠিক রাজনীতি থাকতো, পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। তারপরও প্রত্যাশী আমরা, হয়তো ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মানুষ ঘুরে দাঁড়ায়, একটা দেশ ঘুরে দাঁড়ায়, একটা খারাপ পরিস্থিতির মধ্যে একটা ইতিবাচক ধারা তৈরি হয়, সেটার জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে। বিএনপি কথায় আবার ফেরত আসি, ওই যে অনেক সময় আমরা বলি যে ঘুমিয়ে স্বপ্ন দেখা আর জেগে স্বপ্ন দেখার মধ্যে পার্থক্য। স্বপ্ন দেখতে হয় জেগে, ঘুমিয়ে আপনি স্বপ্ন দেখতে পারেন, সেই স্বপ্ন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু জেগে থেকে যে স্বপ্ন মানুষ দেখে, সেই স্বপ্ন তার নিয়ন্ত্রণ করবার সক্ষমতা থাকে। বিএনপি যে ক্ষমতায় যাবার বা নির্বাচনে বিজয়ী হবার যে স্বপ্ন তার নেতাকর্মীদের, সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টাটা বিএনপি করেনি। শুধু স্বপ্ন দেখলে হয় না, জেগে থেকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য শ্রম দিতে হয়, কাজ করতে হয়, চিন্তা করতে হয়, সেটাই অনুপস্থিত দেখেছি আমি। সব কথা শেষ কথা, যা হবার তত হবেই। আমরা যতটা পারি আমাদের অনুকূলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করব, কিন্তু আমরা সবাই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেত্রী, যিনি বাংলাদেশের জন্য কাজ করেছেন দীর্ঘকাল, বেগম খালেদা জিয়া। আসুন সবাই মিলে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে তার জন্য দোয়া করি, তার আরোগ্য কামনা করি, তিনি সুস্থ হয়ে উঠুন। হয়তো তিনি আগের মতো আর রাজনীতিতে অ্যাক্টিভ হতে পারবেন না, কিন্তু আমাদের পরিবারের অভিভাবক, আমাদের বাবা মারাও যখন অসুস্থ হয়ে যান এবং মৃত্যুশয্যায় থাকেন, কোনোভাবে বেঁচে থাকাটাও সন্তানদের জন্যে অনেক সময় একটা বড় শক্তি। আমি মনে করি অন্তত দেশের জন্য তিনি, অবশ্যই বিএনপির জন্য তো বটেই, দেশের জন্য তিনি একটা বড় শক্তি, এবং তিনি সুস্থ হয়ে উঠুন, এই দোয়া আমরা সবাই মিলে করি। শেখ হাসিনাকে চূড়ান্তভাবে শেখ রেহানা টেনে হিস্ট্রে গাড়িতে ওঠান, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আগের দিন 4 আগস্ট নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে শেখ হাসিনা একটি বিবৃতি দেন। তিনি বিক্ষোভকারীদের সন্ত্রাসী ও অগ্নিসংযোগকারী হিসেবে অভিহিত করেন। বিবৃতিতে বলা হয়, যারা হিংসা চালাচ্ছে তারা কেউ ছাত্র নয়, সন্ত্রাসবাদী। এরা জাতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। তাই তিনি এই সন্ত্রাসীদের কড়া হাতে দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার দিন সকাল থেকেই গণভবনে শুরু হয়ে গিয়েছিল ব্যস্ততা। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া সকালে এসে হাজির। তার কিছুক্ষণের মধ্যেই আসেন সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। ডিজিএফআই ও এনএসআই প্রধানরা ফোনে জানান দেশের
গুরুতর পরিস্থিতি, বিশেষ করে ঢাকার সর্বশেষ পরিস্থিতি। প্রধানমন্ত্রী এনএসআই প্রধানকে নির্দেশ দেন ঢাকার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে। সেই সঙ্গে পুলিশ সকাল থেকে জনতাকে নিয়ন্ত্রণ করতে কতটা কার্যকর ভূমিকা পালন করেছে সে সম্পর্কেও জানাতে বলেন। আধা ঘন্টার মধ্যে এনএসআই প্রধান ফোন করে শেখ হাসিনাকে বিস্ফোরক পরিস্থিতির দুঃসংবাদ শোনান। আরও জানান, সকালের দৈনিক সংবাদপত্রগুলোতে প্রকাশিত একটি ছবি ইন্ধন দিয়েছে পরিস্থিতির অবনতির। ছবিটি ছিল ফার্মগেটে পুলিশের গুলিতে আহত গোলাম নাফিজের দেহ পুলিশ একটি রিকশার পাদানিতে রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে। সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সেই অমানবিক দৃশ্যটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঘৃণা ও গভীর বিতৃষ্ণা জাগিয়ে তোলে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এনএসআই প্রধান মেজর জেনারেল মোরশেদ প্রধানমন্ত্রীকে জানান, মানুষের ক্রোধ এখন তুঙ্গে, তাই তার পক্ষে গণভবনে থাকা এখন নিরাপদ নয়। তিনি নিশ্চিত গোয়েন্দা তথ্য পেয়েছেন যে আন্দোলনকারীরা গণভবনে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছেন, তাই প্রধানমন্ত্রীর দ্রুত গণভবন ছেড়ে চলে যাওয়া উচিত। ক্যাবিনেট সেক্রেটারি, ডিজিএফআই, এনএসআই প্রধানরা, এসবির প্রধান এবং অন্যান্য পুলিশ, সেনা ও প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন। সকলের মুখে উদ্বেগজনক খবর। সকলেই প্রধানমন্ত্রীকে জানান আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে। সকাল পেরোনোর আগেই তারিক আহমেদ সিদ্দিকী পরিস্থিতি বুঝে নিয়ে ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তিনি একটি তাৎক্ষণিক ব্যবস্থার কথা ভেবে ফেলেন। অবশ্যই আগেই ভারত থেকে সংকেত পাঠানো হয়েছিল যে ভারত শেখ হাসিনাকে নিরাপদে চলে আসার ব্যবস্থা করবে। 2 আগস্ট 2024 ভারত শেখ হাসিনাকে বিপদ সংকেত বার্তা পাঠিয়েছিল, বলেছিল কোটা আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে, কিছু বাইরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে। সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৈরি। পরদিন সোমবার সকালেই ভারতের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় পৌঁছেছিলেন। তাৎক্ষণিকভাবে শেখ হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। বাংলাদেশের সেনাপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধানকে বিষয়টি অবহিত করা হয়েছিল। এদিকে 5 আগস্ট দুপুরেই নৌ ও বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনাপ্রধান হাজির হন গণভবনে। শেখ হাসিনা তখন গণভবন অফিসে বসে ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করছিলেন। 3 প্রধান সেখানে ঢুকে প্রধানমন্ত্রীকে এক্ষুনি গণভবন ছাড়ার কথা বলেন। তারা জানান, তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দ্রুত গণভবন ছাড়তে জোরাজুরি করতে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ে চারদিক থেকে বিক্ষোভকারীদের বিপুল সংখ্যক জমায়েতের খবর আসতে থাকে। বইয়ে লেখকরা আরও লিখেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান আবারও শেখ হাসিনাকে বলেন সময় নষ্ট করার সুযোগ নেই, তাকে এক্ষুনি গণভবন ছাড়তে হবে। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান, ভারতে উড়ে যাবার জন্য তেজগাঁও বিমান ঘাঁটি ও কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটিতে 2টি ট্রান্সপোর্ট বিমান তৈরি রয়েছে। ভারতের এভিয়েশন কর্তৃপক্ষ ইতিমধ্যেই শেখ হাসিনাকে নিয়ে বিমানের ভারতের আকাশে প্রবেশের অনুমতি দিয়ে রেখেছিল, কিন্তু তখন পর্যন্ত শেখ হাসিনা গণভবন ছাড়তে সম্মত হচ্ছিলেন না। তার রুমে থাকা 3 বাহিনীর প্রধানরা ছাড়াও উপস্থিত অন্যরা তখন তার বোন শেখ রেহানাকে ধরেন হাসিনাকে রাজি করানোর জন্য। শেখ রেহানা 2 আগস্ট থেকেই গণভবনে এসে থাকছিলেন। শেখ রেহানার বোঝানোর পরেও শেখ হাসিনা গো ধরে থাকেন। তখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয়কে ফোনে ধরা হয়। সজীব তার মাকে বলে গণভবন ছেড়ে এক্ষুনি ভারতে উড়ে যাও। তখনও তিনি তা খারিজ করে দেন। তিনি তার রুমে থাকা সকলের উদ্দেশ্যে বলেন, দেশ ছেড়ে যাবার চেয়ে মৃত্যু ভালো। এরপরই আসে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন। শেখ হাসিনার সঙ্গে খুব সংক্ষিপ্ত কথোপকথন হয়। এরপর জেনারেল ওয়াকার বলেন, তিনি যদি গণভবন না ছাড়েন তাহলে যে শুধু তিনি নিজের জীবন বিপন্ন করবেন তাই নয়, এখানে যারা রয়েছেন তাদের এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের জীবনও বিপন্ন হবে। ততক্ষণে খবর আসতে থাকে যে পথে শেখ হাসিনাকে উদ্ধার করে তেজগাঁও বিমান ঘাঁটিতে নেওয়া হবে সেই বেগম রোকেয়া সরণি দিয়ে এবং অন্যান্য পথ দিয়ে গণভবনের দিকে এগিয়ে আসছে জনতার স্রোত। তখনই পরিকল্পনা বদল করা হয়। বিমান বাহিনীর প্রধান সম্ভাব্য পরিস্থিতি বুঝে একটি MI-17 হেলিকপ্টারকে প্রস্তুত রেখেছিলেন। বেলা 2টোর দিকে শেখ হাসিনা রাজি হন। বিক্ষোভকারীরা ততক্ষণে গণভবনের দিকে ধেয়ে আসতে শুরু করেছে, কিন্তু শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করতে চান।
এবং আর কখনোই সেটা সম্ভব নয় বলে জানানো হয় তাকে। বোন শেখ রেহানা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে টেনে হিসড়ে অপেক্ষমান গাড়িতে তুলেছিল। হেলিপ্যাডে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি তৈরি করে রাখাই ছিল। ততক্ষণে প্রধানমন্ত্রীর কয়েকজন ব্যক্তিগত সহকারী তার জামা কাপড় ও ব্যক্তিগত কিছু জিনিসপত্র কয়েকটি সুটকেসে ভরে দেয়। গণভবনের হেলিপ্যাডে অপেক্ষমান MI-17 হেলিকপ্টারের পাইলটকে ইঞ্জিন চালু করতে বলা হয় দ্রুত উড্ডয়নের জন্য প্রস্তুত থাকতে। কয়েকজন সিকিউরিটি ফোর্সের সদস্য সহ শেখ হাসিনা ও শেখ রেহানা উঠে বসেন হেলিকপ্টারে। অবশেষে 2:23 নাগাদ গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড়ে যায়। 2:35 হেলিকপ্টারটি পৌঁছায় তেজগাঁও বিমান ঘাঁটিতে। সেখানে তখন প্রস্তুত একটি C-130J সুপার হারকিউলিস বিমান। ইঞ্জিন চালু করে রাখা ছিল। তেজগাঁও পৌঁছানো মাত্রই শেখ হাসিনা ও শেখ রেহানাকে তুলে দেওয়া হয় বিমানটিতে। 2:42 বিমানটি উড়ে যায়। 20 মিনিটে পশ্চিমবঙ্গের মালদহের উপর দিয়ে ভারতের আকাশ সীমায় প্রবেশ করে বিমানটির কোড ছিল AJAX-1431। বিমানটি উড্ডয়নের সময় এক পশলা বৃষ্টিও হয়েছিল। লেখকরা আরও লিখেছেন, ভারতের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। সন্ধ্যা 6টা নাগাদ সেটি সেখানে পৌঁছেছিল। শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা। ভাগ্য জোরে শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে পেরেছিলেন। সিকিউরিটি ফোর্সের সদস্যরাও ভাগ্য জোরে বেঁচে গিয়েছিলেন। গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের 25 মিনিটের মধ্যে বিশাল জনতা গণভবনের গেট ভেঙে ভেতরে পৌঁছে গিয়েছিল। বাইরে থাকা সেনা সদস্যরা কোনো রকম বাধা দেবার চেষ্টা করেননি। ভেতরে সিকিউরিটি ফোর্সের কাছে তখন ছিল প্রচুর অস্ত্রশস্ত্র। বিপদ বুঝে তারা সেগুলো গণভবনের পেছনের দিকে বেসমেন্টে একটি ভল্টে সেসব ঢুকিয়ে তালা দিয়ে পেছনের গেট দিয়ে পালিয়ে সংসদ ভবনে চলে গিয়েছিল। আর তার ঠিক 5 মিনিট পরেই উন্মত্ত জনতা গণভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাট শুরু করেছিল। এভাবেই জবানিকা পতন হয়েছিল শেখ হাসিনার 15 বছর 7 মাসের শাসনের। দর্শক, এতক্ষণ আমরা মনে হয় একটা রোমহর্ষক গল্প পড়ছিলাম। 5 আগস্ট কি ঘটেছিল, 4 আগস্ট কি ঘটেছিল, ভবিষ্যতে ইতিহাস অনুসন্ধানীরা আরও ইতিহাস সন্ধান করবেন এবং আরও নানা গ্রন্থ রচিত হবে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে। তবে এই যে এই গ্রন্থটি ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন, এই গ্রন্থটি সম্ভবত এই ঘটনার উপরে প্রথম একটি গ্রন্থ এক মলাটে রচিত হয়েছে। এবং এই গ্রন্থটির লেখক যারা দীপ হালদার, জয়দীপ মজুমদার, তারা ভারতীয় এবং বাংলাদেশের শহীদুল হাসান খোকন, তারা বলা যায় এই ঘটনার পায়োনিয়ার। অবশ্যই তারা সাধুবাদ পাবার যোগ্য। এই গ্রন্থটি বাংলাদেশের রকমারিতে পাওয়া যাচ্ছে, এই গ্রন্থটি আমাজনে পাওয়া যাচ্ছে, নানান অনলাইন গ্রন্থ বিক্রেতা প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে। তো আমরা অবশ্যই সাধুবাদ জানাই এই গ্রন্থটি যারা আমাদের হাতে পৌঁছে দিয়েছেন, সেই সময়ের ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এজন্য